এই টিম্প্যানিক মেমব্রেন পারফোরেশন পড়াই দিছি। এর ভিতরে এরপরেই হলো মিডল এয়ার ক্যাভিটি। এটা ইউস্টেশিয়ান টিউব। এই হলো নেজোফেরিংস। এইখানে আরেকটা টিউব এই সাইড। এই যে আমি দাঁড়াইছি এটা আমার রাইট সাইড, রাইট এয়ার, রাইট সাইডের সব রাইট ইউস্টেশন টিউব। এই হলো মিডল এর নেজোফেরিংস। এই আরেকটা ইউস্টেশন টিউব। ইউস্টেশন টিউবের এক ওপেনিং থাকে নেজোফেরিংসে, আরেকটা মিডল এয়ারে। এটা আমার বাইবার কোশ্চেন। এরপরে যদি না পারে, হ্যাঁ, যে ইউস্টেশন টিউব কি কয়, ইউটেরাইন ওয়ালে থাকে ইউটেরাইন টিউব। হ্যাঁ, কানেরটা তুমি ইউটেরাসে নিয়ে যাবা, কয় স্যার মাথা খারাপ হয়েছে, একটু আগে তো পরীক্ষা দিয়েছি সার্জারি। এই সমস্ত আলাপ আমার কাছে করবা না। হ্যাঁ, কার কাছে করো? যে আমি তো জীবনে 3rd ইয়ার 4th ইয়ার 5th ইয়ার পড়ি নাই নাকি, এমনি আইছি। মাথা গরম থাকে ভেন্সিডিল খেলে, হ্যাঁ, অসুস্থ থাকলে সিগারেট খেয়ে। তাহলে এটা হলো আমার মিডল এয়ার ক্যাভিটি। স্টেশন টিউবের কাজ কি ছিল? স্টেশন টিউব আমি এগুলা এক্সট্রা পড়াইতেছি, এই জন্য সময় নষ্ট হয়, নাহলে কিচ্ছু বুঝবা না ডিজিজে চলে গেলে। এই স্টেশন টিউব, এই লাইনিং, স্টেশন টিউবের কি ভিতর দিয়ে কি যায়? বাতাস। যেখানে বাতাস আছে রেসপিরেটরি এপিথেলিয়াম, সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। পুরা এই স্টেশন টিউব পুরাটাই মিডল এয়ার ক্যাভিটির অ্যান্টেরিয়র ইনফেরিয়র পার্ট। মিডল এয়ার ক্যাভিটির 3টা ভাগে ভাগ করা হয়েছে। মিডল এয়ার ক্যাভিটির 3টা পার্ট কিভাবে ভাগ করছে? এই যে টিম্প্যানিক মেমব্রেন, এর আপার বর্ডার দিয়ে আমি একটা ট্রান্সভার্স লাইন টানলাম, লোয়ার বর্ডারে আরেকটা ট্রান্সভার্স লাইন টানলাম। মিডল এয়ার ক্যাভিটি 3টা ভাগে ভাগ হয়েছে। এটা মিডল এয়ার। তাহলে এই উপরেরটার নাম এপিটিম্পেনাম। অথবা অ্যাটিক, অ্যাটিক অর এপিটিম্পেনাম, সবচেয়ে উপরের পার্ট। মাঝখানেরটা মেজোটিম্পেনাম। নিচেরটা হাইপোটিম্পেনাম। এই 3টা পার্ট। তাহলে একদম মিডল এয়ার ক্যাভিটির অ্যান্টেরো ইনফেরিয়রলি আইসা ওপেন করে স্টেশন টিউবের এক মাথা, একটা নেজোফেরিংসে আর একটা মিডল এয়ারের। কোথায়? অ্যান্টেরো ইনফেরিয়র পার্ট, অ্যান্টেরো ইনফেরিয়র। এটা সামনের অংশ, স্টেশন টিউবের সামনের অংশ। আর মিডল এয়ার ক্যাভিটির পিছনে থাকে মাস্টয়েড, এই যে মাস্টয়েড বোনস। এই ছবিটা এরকম। এই স্টেশন টিউব, এটা মিডল এয়ার, অ্যান্টেরো ইনফেরিয়র পার্ট। পোস্টেরিয়রলি থাকে এখানে এডিটাস। এগুলো যদি এখন খায়া ফেলাও তাহলে তো কষ্ট হবে। মিডল এয়ার ক্যাভিটির বাউন্ডারি, মিডল এয়ার ক্যাভিটির পোস্টেরিয়রলি এখানে থাকে একটা এডিটাস, জানালা, এডিটাস অ্যাড অ্যান্ট্রাম। মাস্টয়েড বোনস, এখানে থাকে একটা মাস্টয়েড অ্যান্ট্রাম। এই হলো আমার পিছনে থাকে মাস্টয়েড বোনস, এই মাস্টয়েড বোনস, এই যে শক্তটা। তার মানে এটা পিছনের অংশ, এটা সামনের অংশ। অ্যান্টেরো ইনফেরিয়রলিতে স্টেশন টিউব, আর পিছনে থাকে মাস্টয়েড বোনস। মাস্টয়েড বোনসের মধ্যে এয়ার সেল থাকে, এয়ার সেল। এইটা হলো মাস্টয়েড এয়ার সেল। আরও বিভিন্ন রকমের এয়ার সেল থাকে, মৌচাকের মতো দেখা যায় এটা। এখন এইখানে একটা কোশ্চেন ভাইবার, মাস্টয়েড অ্যান্ট্রাম অ্যান্ড এয়ার সেল সিস্টেম। প্রত্যেকের মাস্টয়েড বোনসের মধ্যে জন্মের পরে মাস্টয়েড অ্যান্ট্রাম থাকবেই, মাস্টয়েড অ্যান্ট্রাম থাকবে। আমি যেটা লাল বানিয়েছি, বাকি সেল থাকতেও পারে, নাও থাকতে পারে, মাস্টয়েড অ্যান্ট্রাম থাকবেই। এটা নাই এমন কোনো লোক নাই। মাস্টয়েড অ্যান্ট্রাম থাকবেই জন্মের সাথে সাথে, বাকি সেল থাকতেও পারে, নাও থাকতে পারে।
এই জন্য সবসময় দেখবা লেখা থাকে মাস্টার্ড অ্যান্ট্রাম অ্যান্ড এয়ারসেল সিস্টেম, অথচ মাস্টার্ড অ্যান্ট্রাম ও এয়ারসেল আলাদা কেন করে? তাহলে বাইবার কোশ্চেন হলো মাস্টার্ড অ্যান্ট্রাম কি, পড়ানোর মধ্যেও আসবে মাস্টার্ড অ্যান্ট্রাম কি। ইট ইজ দি লার্জেস্ট এয়ারসেল, ইট ইজ দি লার্জেস্ট এয়ারসেল উইদিন দি মাস্টার্ড বোনস, ইট ইজ দি লার্জেস্ট এয়ারসেল উইদিন দি মাস্টার্ড বোনস। ডিজিজেই তো ঢুকতে পারবো না। আর বাকিগুলা হইল অ্যাসোসিয়েটেড মাস্টার্ড এয়ারসেল, থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে এয়ারসেলের উপরে ভিত্তি করে মাস্টার্ড বন্সকে 3 ভাগে ভাগ করছে। সহজভাবে মনে রাখো, ডিটেলস জানার দরকার নাই, বেশি ভালো করলে আমরা জিজ্ঞেস করি। এই যে বলছি এয়ারসেল থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু অ্যান্ট্রাম থাকবেই। তাহলে সেলুলার বেসিসে ভাগ করা হয়েছে 3 ভাগে। 1 নম্বর সেলুলার মাস্টয়েড, যেটার মধ্যে মাস্টয়েড এয়ারসেলগুলো থাকবে। এ সেলুলার মাস্টয়েড, আর একটা হলো স্ক্লেরোটিক। আর কিচ্ছু জানার দরকার নাই। সেলুলার, এ সেলুলার, স্ক্লেরোটিক। শুধু এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হোয়াট ইজ মাস্টয়েড অ্যান্ট্রাম, এখনই কিন্তু চলে আসবে। ডিজিজে ঢোকার আগে আমি এখানে ভালো করে শোনো, আমি এই ছবি এগুলা বোঝার জন্য আমি আঁকছি। এইখানে দেখো এটা কি মিডল এয়ার, মিডল এয়ারের অ্যান্ট্রো ইনফেরলি থাকে স্টেশন টিউব, পোস্টেরিয়রলি একটা বোনস আছে মাস্টয়েড বোনস। এই যে ছবি, এটা পোস্টেরিয়র, এটা অ্যান্টেরিয়র। তাহলে অ্যান্ট্রো ইনফেরলি তো এটা এত বড় পুরোটাই তো অ্যান্টেরিয়র, এটা অ্যান্ট্রো ইনফেরলি তো, বুঝছো তো? অ্যান্ট্রো ইনফেরলি। এইটারে আমি 3টা ভাগে ভাগ করছি। এই অ্যাটিক, উইজিয়াটিক, মেজোটিম্পেনাম, হাইপোটিম্পেনাম। মিডল এয়ারকে 3টা ভাগে ভাগ করছে। কেমনে করছে? টিম্পেনিক মেমব্রেনের অ্যাটাচমেন্ট দিয়া। এক্সটার্নাল এয়ার আর মিডল এয়ারের বাউন্ডারি পার্টলি বাই টিম্পেনিক মেমব্রেন। টিম্পেনিক মেমব্রেনের আপার বর্ডার দিয়ে একটা ইমাজিনারি লাইন আর লোয়ার বর্ডার দিয়ে আরেকটা ইমাজিনারি লাইন টানলে মিডল এয়ার 3টা ভাগে ভাগ হয়। তাহলে মিডল এয়ারের লেটারালি কিন্তু শুধু টিম্পেনিক মেমব্রেন না, লেটারাল বাউন্ডারি পার্টলি বাই টিম্পেনিক মেমব্রেন। পার্টলি বাই, এই যে এটাও তো মিডল এয়ার, পার্টলি বাই এইটুক বোনসের নাম ইসকমাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, টেম্পোরাল বোনের ইসকমাস পার্ট। এইবার আসো এইখানে, এখন যত ডিজিজ পড়াবো, মিডল এয়ারে যদি কোনো কিছু জমে, ধরো মিডল এয়ারে পুষ জমলো, পাস জমলো বা ফ্লুইড জমলো, আগে ফ্লুইডে আসো। স্টেশন টিউব বন্ধ, স্টেশন টিউবের কাজ, বাইবার কোশ্চেন। ফাংশন অফ দ্য স্টেশন টিউব, স্টেশন টিউবের কাজ এখন নিজেরাই বুঝবা। এই বাতাস নিতেছি, বাতাস মিডল এয়ারে গেছে, কিভাবে গেল? টিউব দিয়ে গেছে। দরজা খুলে দিলে বাতাস ঢুকবে। স্টেশন টিউব বন্ধ থাকলে ঢুকতে পারবে না, এটা খোলা থাকলে, খোলে কেমনে? অ্যাক্টিভ প্রসেসে খোলে। যদি তুমি চুপচাপ থাকো, ঘুমায় থাকো, এটা বন্ধ থাকে। অ্যাক্টিভলি খুলতে হয়। তো অ্যাক্টিভ হাই তুললে, খাওয়া দাওয়ার সময়, কথা বললে, যেখানেই আমার সফট প্যালেট নড়বে। সফট প্যালেট চিনো তো? উপরে তালুতে হার্ড প্যালেট, সফট প্যালেট, সামনে হার্ড প্যালেট, দেখো শক্ত, দাঁতের থেকে শুরু হয়েছে হার্ড প্যালেট, দেখছো পিছনে, পিছনে যায় দেখবা নরম। এই আমার হার্ড প্যালেট, হার্ড প্যালেট শুরু হয়ে গেল। এইখানে নরম অংশ আছে, এটার জাংশনটা, এই জাংশন থেকে শুরু হয় নরম অংশ, এইটুকু হলো সফট প্যালেট। এই সফট প্যালেট দেখবা এরকম ঝুলে রয়েছে, ইউবুলা, ইউবুলা, মাস্কুলাস ইউবুলি বলে, অনেকগুলি মাসেলের অংশ, কনিক্যাল প্রজেকশন। তাহলে সফট প্যালেটের মধ্যে কিছু মাসেল আছে। এটা হার্ড প্যালেট, এটা সফট প্যালেট, এটা ইউবুলা। তাহলে কি হার্ড প্যালেটের পিছন থেকে শুরু হয়েছে সফট প্যালেট? সফট প্যালেটের মাসেল মনে আছে? দেখো এগুলো আমার মাথায় আসে না, এই যে পড়াইতে হবে। এখন তো ডিজিজে যাইলে কিছু বোঝা যাবে না। সফট প্যালেট যদি না নড়ে, স্টেশন টিউব বন্ধই থাকবে। যাদের ক্লেফট প্যালেট আছে, ক্লেফট প্যালেট বুঝো, জন্ম থেকে প্যালেট কাটা, ওটার স্টেশন টিউব বন্ধ থাকে, ওর সেক্রেটারি অর্ডার্স মিডিয়া হয়। স্টেশন টিউব বন্ধ থাকলে এইখানে নর্মাল যে মিউকোজা আছে, লাইনিং মিউকোজা কি বললাম, অ্যান্ট্রো ইনফেরিয়র পার্ট পুরাটাই
সিলিয়েটেড কলামনার রেসপিরেটরি এপিথেলিয়াম, বাকি সব পার্ট কিউবয়েডাল এপিথেলিয়াম। Only anteroinferior part, eustachian tube and anteroinferior part of the middle ear cavity lined by respiratory epithelium, মানে ciliated columnar epithelium. Elsewhere, বাকি সব জায়গায় cuboidal epithelium, বাকি পুরা middle ear cavity cuboidal epithelium। ঠিক আছে, তাহলে আমার এখন সফট প্যালেট, সফট প্যালেটের মাসেল কয়টা কেউ কারো মনে আছে? আজকে তো আমার ডিজিজেই যাওয়া হবে না। এইটা মাঝখানে সফট প্যালেট মাসকুলাস ইউবুলি, মাসেলগুলার টেন্ডন, মাসেলগুলার টেন্ডন আইসা টেন্ডন, এরপরে তো অ্যাপেনিউরোসিস, এগুলো তো মনে আছে। এই আমার টেন্সর ভেলি প্যালাটিনি দুই দিক থেকে আসতেছে, এটা মাসেল টেন্ডন, এখানে তো নিচে সরু হয়ে যায় টেন্ডনটা। এটা লিভেটর বেলি প্যালাটিনি, আমি লিখে দিব পরে। এই দুইটার মধ্যে কানেকশন থাকে। এই অ্যাপোনিউরোসিস, এটা হলো মাসকুলাস ইউবুলি, এটা হলো টেন্সর ভেলি প্যালাটিনি, এটা লিভেটর ভেলি প্যালাটিনি। এটা প্যালাটোফেরিঞ্জিয়াস। ঠিক আছে, এই মাসেলগুলোর টেন্ডন সব একসাথে হয়ে অ্যাপোনিউরোসিস হয়ে মাসকুলাস ইউবুলি, এটা মাসকুলাস ইউবুলি। এটা দেখানোর উদ্দেশ্য এই যে টেন্সর ভেলি প্যালাটিনি, এটা তো সফট প্যালেটের মাসেল, টেন্সর ভেলি প্যালাটিনি সফট প্যালেটে এসে ইনসারশন নিছে।
টেন্সর বেলি প্যালাটিনি, এটা সফট প্যালেটের মাসেল, এই যে ইনসারশন, টেন্সর বেলি প্যালাটিনি ইনসার্টেড কোথায়? ইউবুলার মাসেলে। আর লিবাটর বেলি প্যালাটিনিও ইনসারশন নেয় এইখানে। এই দুইটা হলো ওপেনার মাসেল, ইস্টেশন টিউবের মুখকে খোলে। এটার অরিজিন কোথায় তাইলে? অরিজিন হয়েছে ইস্টেশন টিউব। ওই যে ইস্টেশন টিউব তো খুলতে হবে। সফট প্যালেট এখানে এসে ইনসারশন নিচ্ছে। টেন্সর বেলি প্যালাটিনি হলো মেইন মাসেল, টেন্স রাখে ইউবুলাকে, টেন্স রাখে। টেন্সর ইউবুলারে টেন্স রাখে। দেখো না ইউবুলা উপরে এরকম শেপ, নাহলে তো ঝুলে যাবে। টেন্স মানে কি? টান টান করে রাখে। তাহলে লিবাটর বেলি, টেন্সর বেলি প্যালাটিনি মেইন মাসেল, মেইন ওপেনার মাসেল অফ দ্য স্টেশন টিউব। স্টেশন টিউব নর্মালি ক্লোজ থাকে, এটাকে অ্যাক্টিভলি খুলতে হয়। তাহলে কি করতে হবে? হাই তুলতে হবে, কথা বলতে হবে, খাওয়া দাওয়ার সময় ওপেন হবে। এটার মেইন মাসেল হলো টেন্সর বেলি প্যালাটিনি। সহায়ক মাসেল হচ্ছে লিবাটর বেলি প্যালাটিনি। যখন আমরা হাই তুলি, কথা বলি, খাওয়া দাওয়া করি, তখন স্টেশন টিউব ওপেন হয়। এই জন্যই বিমানে এই ব্যবস্থা করা হয়েছে, ওঠার সময় নামার সময় চুইংগাম চিবানো, ঘুমাইতে না বলা যে ঘুমাইন না, ওই সময় স্টেশন টিউব বন্ধ থাকে। বাহিরের বাতাসের চাপ বাড়ে, টিম্পানিংম্যান ফাইটে যাবে। ট্রমাটিক রাপচারে পড়াইছি। নন প্রেশারাইজড এয়ারক্রাফট র্যাপিড ডিসেন্ট, সাডেন এয়ার প্রেশার বলছিলাম না? ইন নন প্রেশারাইজড এয়ারক্রাফট র্যাপিড ডিসেন্ট। তাইলে আমার এইগুলো আপনার সফট প্যালেটের মাসেল দেখাইলাম। এই টেন্সর বেলি প্যালাটিনি, লিবাটর বেলি প্যালাটিনি, এই দুইটা, এটা স্টেশন টিউবের থেকে অরিজিন নেয়, ইনসারশন নেয় সফট প্যালেটের মাসেলে। এই কথাগুলো যদি মনে থাকে আজকের ডিজিজ বোঝা যাবে। কি স্টেশন টিউব, এইটা ওপেন করতে হলে, এটা ওপেন করতে হলে আমার অ্যাক্টিভ প্রসেস লাগবে। 1 2 এখন স্টেশন টিউবের কাজ কি? এই যে চারিদিকেই কিন্তু এই এপিথেলিয়াম আছে, পুরা মিডল এয়ার ক্যাভিটিতে লাইনিং মিউকোজা আছে। টিম্প্যানিক মেমব্রেনের ইনার সারফেস কভার্ড বাই মিউকাস, ইনার মিউকাস লেয়ার, ঠিক আছে না? আর বাহিরে আছে স্কিনের কাভারিং। বাহিরে কিসের কাভারিং? স্কিনের কাভারিং, এই স্কিনের কাভারিং। তাহলে 3টা লেয়ার হয়ে গেছে। আউটার কিউটিকুলার লেয়ার, মিডল ফাইব্রাস লেয়ার, ইনার মিউকাস লেয়ার টিম্প্যানিক মেমব্রেনের। এখন এই যে লাইনিং এপিথেলিয়াম, প্রত্যেকটা লাইনিং মিউকোজার মধ্যে থাকে সেরাস সেল, গবলেট সেল। তাহলে সেরাস সেল, গবলেট সেল যেখানেই থাকুক সেক্রেশন হবে। নাকেও সেক্রেশন আছে। এখন একটা টিস্যু ঢুকা দেখবা ভিজা দেখা যায়। এই সেক্রেশন কেন সামনে আসে না? আমাদের নেজোফেরিংসে যায়, আমরা সোয়ালো করি। নর্মালি যার সর্দি কাশি নাক বন্ধ তারটা বাইরে আসবে। তাহলে এখন এখানেও সেক্রেশন হয়। তো সেক্রেশন তো জমে না, মিডল এয়ারে তো বাতাস থাকে। মিডল এয়ারে কি পানি থাকে নর্মালি? তাহলে পানি থাকলে রোগ। তাহলে মিডল এয়ারে পানি থাকে না কেন? এই স্টেশন টিউব ড্রেন করে নেজোফেরিংসে নিয়ে আসে। তাহলে স্টেশন টিউবের কাজ 1 নম্বর ড্রেনেজ, ড্রেনেজ অফ দ্য মিডল এয়ার ক্যাভিটি, ড্রেনেজ। 2 ভেন্টিলেশন। এই যে আমরা শ্বাস প্রশ্বাস চালাই, বাতাস নাক দিয়ে আগে নেজোফেরিংসে যায়, নেজোফেরিংস থেকে স্টেশন টিউব দিয়ে মিডল এয়ারে যায়। তাহলে মিডল এয়ারে ভেন্টিলেশন। 1 ভেন্টিলেশন, 2 ড্রেনেজ। 3 নাম্বার এই যে এখানে বাহিরের এক্সটার্নাল অডিটরি ক্যানেলের বাতাসের চাপ, মিডল এয়ারের বাতাসের চাপ যখন ইকুইলিব্রিয়াম মেনটেন হবে তখন টিম্প্যানিক মেমব্রেন ভালো থাকবে। তাহলে 3টা কাজ, ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? 1 নম্বর ভেন্টিলেশন, 2 ড্রেনেজ, 3 ইকুইলিব্রিয়াম স্টেশন টিউবের কাজ। স্টেশন টিউবের 2টা মাথা, একটা মাথা নেজোফেরিংসে আর একটা মাথা মিডল এয়ারে। ক্লিয়ার হয়েছে? এইটুক হইলে আমার আজকের ডিজিজ বোঝা যাবে। এখন এইখানে আসো, এখানে একটা কথা আছে। এই প্রত্যেকটা মিডল এয়ারে যদি ফ্লুইড জমে, মিডল এয়ারে পুষ জমে, ফ্লুইড জমে, লাইনিং মিউকোজা, এই লাইনিং মিউকোজা কিন্তু জায়গায় জায়গায় ফোল্ড হয়ে আছে। ফোল্ড হয়ে মিউকোজা, বোনস তো খালি দেখা যায় না, বোনসের উপরে কাভারিং আছে না মিউকোজা, তো বোনসের মধ্যেও ভাঁজ তৈরি করছে, মিউকোজাল ফোল্ড কইরা কইরা বিভিন্ন কম্পার্টমেন্ট বানাইছে। কম্পার্টমেন্টস তৈরি হয়েছে কেমনে? মিউকোজাল ফোল্ড দিয়া, মেলিয়াস, ইনকাস, স্টেপিস, খাজে খাজে বিভিন্ন ফোল্ড হয়ে গেছে। এই ফোল্ড আল্লাহ কেন দিছে? একটাতে ইনফেকশন হলে যেন পুরা মিডল এয়ারে ছড়াইয়া না যায়, এটা তো সুবিধা। এই মিউকোজা কি করছে? এইখানে জানালা আছে, এডিটাস, এডিটাস অ্যাড অ্যান্ট্রাম।
এই এডিটাস দিয়ে আস্তে আস্তে এইদিকেও চলে আসছে, এই লাইনিং মিউকোজা পুরোটারে কভার করছে। পুরো মিডল এয়ার মাস্টার্ড সব একই লাইনিং মিউকোজা। এইখানে যদি আমি এখন একটা টিস্যু বিছাইলাম বড় পুরো টেবিলে, এখানে পানি ডাললে আস্তে আস্তে চুয়ে চুয়ে ওই পর্যন্ত যাবে না। তো এইখানে মিডল এয়ারে পানি জমছে, লাইনিং মিউকোজা অসুস্থ, আস্তে আস্তে পুরাটার মধ্যে পানি জমবে। এইখানে ফ্লুইড, এই ফ্লুইড এইখানেও আসবে। এইখানে তো একটা জানালা আল্লাহ দিয়েই দিছে, ন্যাচারাল ওপেনিং এডিটাস, এটারে বলে এডিটাস অ্যাড অ্যান্ট্রাম। মাস্টার্ড অ্যান্ট্রামরে যোগ করছে এই জানালা, এই জানালার পরেই মাস্টার্ড এয়ার সেলস। দেখবার ডিজিজ পড়াইলেই বলবো যে মিডল এয়ারে পানি জমছে, মিডল এয়ার ক্যাভিটি না বলে আমরা বলতেছি মিডল এয়ার ক্লেফট। মিডল এয়ার ক্লেফট এটা অনেকবার এমসিকিউতে আসছে। দ্য কম্পোনেন্টস অফ দ্য মিডল এয়ার ক্লেফট এ বি সি ডি, ট্রু ফলস। মিডল এয়ার ক্লেফট মিডল এয়ার ক্লেফট কি কি দ্বারা তৈরি এইখানেই মুখস্থ হয়ে যাবে, নাহলে বৈশা বৈশা মুখস্থ করা লাগবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইখানে কি কি আছে? এটা কি? 1 নম্বর স্টেশন টিউব। এটা কি? 2 নম্বর মিডল এয়ার ক্যাভিটি। মিডল এয়ারের যেহেতু মেডিকেল সায়েন্স পড়তেছি, মিডল এয়ার ক্যাভিটির সুন্দর নাম আছে টিম্প্যানিক ক্যাভিটি। এই যে এয়ার ড্রাম, এর নাম বলছিলাম মাইরিঙ্গা, এর আরেক নাম টিম্প্যানিক মেমব্রেন। মিডল এয়ারের সাথে যত কিছুর সম্পর্ক এইভাবেই নাম। এটার আরেক নাম কিন্তু টিম্প্যানিক টিউব, স্টেশন টিউবের, ওটার দরকার নেই স্টেশন টিউব। তাহলে মিডল এয়ার ক্যাভিটির আরেক নাম টিম্প্যানিক ক্যাভিটি। এটার নাম মিডল এয়ার ক্যাভিটি আর টিম্প্যানিক ক্যাভিটি। 2 নম্বর মিডল এয়ার ক্লেফটে কি কি আছে? যা আছে সেটাই আমি বলতেছি। এটার নাম কি বলছিলাম? এই যে জানালা, এডিটাস অ্যাড অ্যান্ট্রাম, এডিটাস অ্যান্ট্রামে সংযুক্ত করছে। 3 এটার নাম কি বলছি? ক্লাস না করলে এটা কেমনে মনে থাকবে? মাস্টার্ড অ্যান্ট্রাম। কেন আলাদা বললাম? এগুলো নাও থাকতে পারে, তুমি বলবা কেন, ওটা তো ফিক্সড না। মাস্টার্ড অ্যান্ট্রাম থাকবেই জন্মের পরে মানুষের, গরুরটা জানি না, এটা থাকবেই জন্মের সাথে সাথে, এটা আল্লাহ দিয়ে দিছে। মাস্টার্ড অ্যান্ট্রাম ছাড়া কোনো মানুষ আল্লাহ দেয়নি। তাহলে মাস্টার্ড অ্যান্ট্রাম। 5 নম্বর এই যে লাইনিং মিউকোজা চারিদিকে ঢুকে ঢুকে বিভিন্ন কম্পার্টমেন্টে ব্যাক করছে। কম্পার্টমেন্টস অ্যান্ড মিউকোজাল ফোল্ড, কম্পার্টমেন্টস অ্যান্ড মিউকোজাল ফোল্ড। যদি এটা মনে না থাকে, এটা তোমাদের কোনো সময় দেয় না, এই 4টার মধ্যে এমসিকিউ। এইটুকি লেখো, মিউকোজাল ফোল্ড অফ দ্য ডিফারেন্ট কম্পার্টমেন্টস অ্যান্ড মিউকোজাল ফোল্ড। যদি এইটুক মনে না থাকে, স্টেশন টিউব, মিডল এয়ার ক্যাভিটি, এডিটাস অ্যান্ট্রাম, মাস্টার্ড অ্যান্ট্রাম। ঠিক আছে। পোস্ট গ্রাজুয়েশন পার্ট 1-এ দেখবা এটা অনেকবার আসছে, তখন কিন্তু এটা থাকে, এই জন্য এটা দিছি। এখন ওইটা পড়া যাই বসবা, দেখবা এটা তো নাই, এটা ফলস। এই হলো মিডল এয়ার ক্লেফট। কঠিন হয়েছে? মিডল এয়ার ক্লেফটে 5টা জিনিস থাকবে। 1 নম্বর স্টেশন টিউব, 2 নম্বর টিম্প্যানিক ক্যাভিটি, 3 এডিটাস অ্যান্ট্রাম, 4 মাস্টার্ড অ্যান্ট্রাম, 5 কম্পার্টমেন্টস অ্যান্ড মিউকোজাল ফোল্ড অফ দ্য ডিফারেন্ট কম্পার্টমেন্টস। শেষ করে দিছি আমার ডিজিজ ছাড়াই। এখন ডিজিজ, নর্মালি মিডল এয়ার ক্যাভিটির মধ্যে কি থাকবে? এয়ার। আর কি আছে মিডল এয়ার ক্যাভিটিতে?
তিনটা অসিকলস আছে, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। অসিকল থাকলে, অসিকল এমনিই থাকে না, এদের টেন্ডন আছে, তাই না? এদের জয়েন্টের সাথে জয়েন্ট, টেন্ডনস। তাহলে আর কি থাকবে? এদের নার্ভ সাপ্লাই আছে, এদের নার্ভস আছে, ব্লাড ভেসেল আছে। হয়েই তো গেছে, 6টা কম্পোনেন্ট না? মাসেল আছে 2টা, হ্যাঁ। তাহলে আমার এখন আমি ডিজিজে যুক্তেছি। 1 নম্বর ইম্পর্টেন্ট ডিজিজ সিক্রেটরি অটাইটিস মিডিয়া। এইটা বোঝানোর জন্য আমার এতটুকু লাগছে, নাহলে খালি পড়ায় চলে যেতে পারতাম, হ্যাঁ, শেষ হয়ে যেত এই ডিজিজ। এই ডিজিজই শেষ হবে আমার 1 মাসে। সিক্রেটরি অটাইটিস মিডিয়া। সিক্রেটরি অটাইটিস মিডিয়া, অটাইটিস মানে ইনফ্লামেশন অফ দি এয়ার, মিডিয়া মানে মিডল এয়ার, মিডল এয়ারে ইনফেকশন হইয়া সিক্রেশন জমছে, সিক্রেটরি অটাইটিস মিডিয়া। সিক্রেশন কই থেকে আসবে? সিক্রেশন আসবে লাইনিং মিউকোজার, মিউকাস সেল, সেরাস সেল, গবলেট সেল থেকে। সিক্রেশন কেন হইলো? স্টেশন টিউব বন্ধ আছে, মেল ফাংশনিং আছে, 3টা ফাংশন করতো, ফাংশন নাই, তাহলে ড্রেন হবে না, এটা জমবে। এটাই সেক্রেটরি অটাইটিস মিডিয়া। এর আরেক নাম সেরাস অটাইটিস মিডিয়া। এর আরেক নাম অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন। এটা এখন ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড। এইটাই রিটেনে আসে, শর্ট নোট ওএমই, এটারে সংক্ষেপে বলে ওএমই, অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন। ভাই ভাই আমরা জিজ্ঞেস করি ওএমই মানে কি? অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন, ইফিউশন মানে কি? ফ্লুইড, মিডল এয়ারে ফ্লুইড জমা, ইনফ্লামেশন হওয়াতে ফ্লুইড জমছে, অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন। আগে বলা হয়তো সেক্রেটরি অটাইটিস মিডিয়া, সেরাস অটাইটিস মিডিয়া, এখন এইটা বলে অথবা বলে গ্লু এয়ার। গ্লু এয়ার, সুপার গ্লু, আঠা আঠা না, আঠা আঠা পানি জমে, এইটা এখন এইটাই ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড। কারণ আগে বলতো সেরাস অটাইটিস মিডিয়া, তার মানে কি মিডল এয়ারে সেরাস ফ্লুইড জমছে, এটাই তো। সেরাস থিন থাকে, সেরাস থাকে থিন এবং আঠালোতা কম থাকে, কিন্তু দেখা গেছে ভেরি ভেরি রেয়ার এই ফ্লুইডগুলো সেরাস। দেখা গেছে ভেরি ভেরি মোস্ট ফ্রিকুয়েন্টলি এই ফ্লুইড থাকে থিক, খুব থিক অ্যান্ড বিসিড, খুব আঠালো। তাহলে নামটা হওয়া উচিত গ্লু, গ্লু এয়ার নাম দিছে পরে। নামটা হওয়া উচিত অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন, কারণ ফ্লুইডটা ভেরি ওপেন ফ্লুইড পাওয়া যায় থিক অ্যান্ড বিসিড, ভেরি রেয়ারলি ইট ইজ থিন অ্যান্ড সেরাস। এই হলো নামগুলার ব্যাপার। আর এই অসুখটা সবচেয়ে কমন স্কুল গোয়িং চিলড্রেন, যে কোনো বয়সে হইতে পারে, সবচেয়ে কমন স্কুল গোয়িং চিলড্রেন। স্কুল গোয়িং চিলড্রেনের বয়স কত? আমি রেঞ্জ দিয়ে দিতেছি, এইটা যদি আসে ট্রু লিখবা। কোনো বইতে আছে 5 to 8 ইয়ার্স। কারণ গ্রামের অনেক ছেলে পেলে দেখবা ভর্তি হয়েছে ক্লাস 1-এ উঠছে 8 বছরে। এখন বিশ্বাসই করবে না, আমি ক্লাস 1-এ পড়ছি 4 বছরে, 4 বছরে। এই জন্য যখন বলে ভাই তোর বয়স কত, আপনার ম্যাট্রিক কবে? ম্যাট্রিক দিয়ে জীবনে বয়স হয় না। যে 8 বছরে 1-এ পড়ে এর বয়স কত ম্যাট্রিক? তাহলে 5 to 8 ইয়ার্স। কারোর 8 ইয়ার্সে ক্লাস 1-এ দেয়, এখন তো এমনি 8 হয়ে যায়। কি জানি আছে প্লে গ্রুপ, ট্রে গ্রুপ, এই গ্রুপ, কেজি 1, কেজি 2, তারপরে 1। তাহলে 5 to 8 ইয়ার্স স্কুল গোয়িং চিলড্রেন। যদি দেয় 2 to 8 ইয়ার্স, এটাও কারেক্ট, 8 পর্যন্ত কারেক্ট। 2 to 8 ইয়ার্স এগুলা দিতেছি আমি তোমাদের পার্ট 1। আমি যখন পিজিতে যাই সব দৌড়াই আসে, স্যার পার্ট 1-এ এগুলি কমন পড়ছে, এগুলি কমন পড়ছে, আপনার এখান থেকে এটা আসছে। এগুলো সব কিন্তু আমার FCBS এর ওখান থেকে দেওয়া, যাতে ভুলটা না হয় এখানে। কারণ চটি বইয়ের মধ্যে কি আছে জানি না, ঠিক আছে।
2 to 8 ইয়ার্স। যদি এমসিকিউতে থাকে 5 to 8 ইয়ার্স ট্রু, 2 to 8 ইয়ার্স ট্রু, 2 to 5 ইয়ার্স ট্রু, 8-এর মধ্যে থাকলে হয়েছে। তাহলে এই ডিজিজটা কিন্তু সাইলেন্ট কিলার বলে। একেবারে বাচ্চা খেলতেছে, সব কিছু করতেছে, গার্জিয়ান জানেই না, বাচ্চার বয়স 5 বছর, কানে কম শুনে, মিডল ইয়ারে ফ্লুইড, প্যারেন্টস আননোটিসড থাকে। হঠাৎ যখন দেখে আরে 3 বছর হয়ে গেছে, কথা খালি বলে বলম বলম, আব্বু বলমটা দাও, বলম, কলম বলে না, কারণ সে কানে কম শুনে। কম শুনলে তুমি যে কলম বলতেছো বাসায়, সে শুনে বলম। হ্যাঁ, অনেক গার্জিয়ান এসে বলে তো কথা টথা স্পষ্ট না, বিভিন্ন কথা ভুল বলে। ও শুনতেছেই ডিলেইড অ্যান্ড ডিফেক্টিভ স্পিচ, মিডল ইয়ারে ফ্লুইড, ও কম শুনে, কথাবার্তাটা কম শুনে, সে এই জন্য ধরতে পারে না। সে যেরকম শুনবে সেরকমই তো শিখবে। ফ্লুইড থাকার কারণে, মিডল ইয়ারে যদি ফ্লুইড থাকে, মিডল ইয়ারে থাকার কথা বাতাস, তাহলে সাউন্ড পোষাবে ঠিক মতন, টিম্প্যানিক মেমব্রেন নড়বে। আমি সব কিন্তু ডিজিজেস যাওয়ার আগের কথাগুলো বলতেছি, পরে কিন্তু বুঝবা না। যদি আমি বলি কমপ্লায়েন্স রিডিউসড, কমপ্লায়েন্স মানে মিডল ইয়ারের যেই বাধা, মিডল ইয়ার টিম্প্যানিক মেমব্রেন আর টিম্প্যানিক মেমব্রেনের সাথে অসিকলস লাগানো আছে। এই টিম্প্যানিক মেমব্রেন এর সাথে অসিকলস লাগানো, মেলিয়াস, ইনকাস, স্টেপিস সব জয়েন করা। এই টিম্প্যানিক মেমব্রেন ধাক্কা খাইলে এই মেলিয়াস নড়বে, ইনকাস নড়বে, স্টেপিস নড়বে, এদিক সেদিক নড়ে, এরা এইভাবে নড়ে, এইভাবে নড়ে। আর ইনার এয়ারের ফ্লুইড আছে, ফ্লুইডে ধাক্কা দেয়, ঢিল মারবা পানিতে, দেখবা ওয়েভ যাইতেছে অনেক দূরে। তাহলে টিম্প্যানিক মেমব্রেনের নড়াচড়া, অসিকলের নড়াচড়া, এগুলি এয়ার প্রেশার চেঞ্জের সাথে খাপ খাওয়ায় চলে। যদি এয়ার প্রেশার চেঞ্জ হয়, মিডল এয়ারের প্রেশার চেঞ্জ হয়, তাহলে এদের নড়াচড়া, এই টিম্প্যানিক মেমব্রেন আর অসিকলের নড়াচড়া, এটা হলো কমপ্লায়েন্স। তো বাতাস থাকলে কমপ্লায়েন্স ঠিক থাকবে, কারণ আমার ঘরে বাতাসই থাকার কথা মিডল এয়ারে। যদি পানি জমে, কমপ্লায়েন্স রিডিউসড। যদি গ্রাফ ইম্পিডেন্স অডিওমেট্রি গ্রাফে দেখা যায় কমপ্লায়েন্স কমে গেছে, তার মানে ভিতরে অবশ্যই ফ্লুইড আছে। ডায়াগনোসিস সহজ, এই কথাটা মনে রাখলে হবে। কমপ্লায়েন্স, নর্মাল কমপ্লায়েন্স আমি পরে বলবো, এগুলো মুখস্থ রাখার দরকার নাই, এটা তোমাদের লাগবে না। শুধু লাগবে নর্মাল হেয়ারিং লেভেল। জানো মানুষের নর্মাল হেয়ারিং অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হু, নর্মাল হেয়ারিং লেভেল 0 to 25, normal hearing. Normal hearing 0 to 25 dB, decibel. 0 to 25 dB, decibel. 26 to 40 dB, mild hearing loss. 41, হাই 41 থেকে 55 dB, mild to moderate. Hearing loss. 56 থেকে 70 dB, moderate hearing loss. 71 থেকে 90 dB, moderately severe hearing loss. 6, more than 91 dB, profound hearing loss. Profound hearing loss 0 to 25 dB normal hearing, এইটা অন্তত মুখস্থ থাকতে হবে।
ভাইবার জন্য। নর্মাল হিয়ারিং 0 to 25, তারা দিছে এইটা, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি এইটারে ধরি -10 to 25। দেখবা যত গ্রাফ আছে -10 to 25, দরকার নাই। 0 to 25 dB নর্মাল হিয়ারিং, 26 থেকে 40 মাইল্ড হিয়ারিং লস। মাইল্ড হিয়ারিং লস, এই মাইল্ডের রোগীরা আসে না। এবং মধ্যকর্ণে যখন ফ্লুইড জমে, যদি আমাদেরও কারো থাকে মাইল্ড হিয়ারিং লস, ও কোনো সময় ডাক্তারের কাছে যায় না। ইনসিডিয়াস অনসেট, সিমটম এত ধীরে ধীরে হয়, ধীরে 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 ভয়ঙ্কর ক্ষতি করে এরপরে। এটারে বলে ইনসিডিয়াস অনসেট, যেটা সাইন সিমটম নাই, কিচ্ছু নাই, ধীরে ধীরে ক্ষতিকর অবস্থায় যায় পৌঁছায়। এটারে বলে ইনসিডিয়াস। ইনসিডিয়াস ইনসিডিয়াস অনসেট। ইনসিডিয়াস মানে ধীরে ধীরে ক্ষতিকর অবস্থায় চলে যায়, বিপজ্জনক অবস্থায় যায়, খুব ধীরে, সিমটম অসম্ভব ধীরে আসে, যার কারণে ক্ষতির আশঙ্কা বেশি। শেষ যখন আসে তখন দেখা যায় অনেক ক্ষতি হয়ে গেছে। ইনসিডিয়াস অনসেট, কিছুই তো পারলাম না। তাহলে সিক্রেটরি অটাইটিস মিডিয়া, আমার সব কথা শেষ। জেনারেল কথাও তো শেষ হয়নি দেখি। টিম্প্যানিক মেমব্রেনের পারফোরেশন, ভাই কিন্তু মোস্ট 15 জনের মধ্যে 8 জন 7 জনই ধরবে, এবং কাগজ দিয়ে দিই আমরা যে পারফোরেশন আঁকো। এটা দেখাইছিলাম মনে হয় না? তাহলে বাদ। হ্যাঁ ঠিক আছে। এবার ডিজিজে চলে যেতেছে। সেক্রেটরি অটাইটিস মিডিয়া, কিছুই তো হইল না। ডিজিজ হচ্ছে অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন। আমি ওএমই লিখলাম। ওএমইর ডেফিনেশন, ডেফিনেশন কি হবে? দিস ইজ ইনসিডিয়াস অনসেট, it is a clinical condition, it is insidious onset, it is a clinical condition। এখন যা বলছি এখন আর লিখবো না। characterized by accumulation of non-purulent fluid, এখানে পানি জমে, সিক্রেশন, সেরাস সেল, গবলেট সেলের, তাহলে তো পুরুলেন্ট হওয়ার কথা না। It is insidious onset characterized by accumulation of non-purulent fluid within the middle ear cleft, হওয়ার কথা ছিল মিডল এয়ার ক্যাভিটি। এখন ক্লিয়ার হয়েছে না? উইদিন দি মিডল এয়ার ক্লেফট। ডিজিজটা কিন্তু অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন, তার মানে মিডল এয়ারে ফ্লুইড। ডেফিনেশনে আসতেছে মিডল এয়ার ক্লেফট। কেন? ওই যে এডিটাস দিয়ে চলে যায়, এই জন্য, নাহলে ওইটা বাদ পড়বে ডেফিনেশন। ওইটার মধ্যে তো ফ্লুইড আছে, ইনক্লুডিং, ঠিক আছে, ওইটা সহ বলতে হবে। তাহলে ইট ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন, ইনসিডিয়াস অনসেট characterized by accumulation of non-purulent fluid within the middle ear cleft. Often the fluid is thick and viscid, বেশিরভাগ সময় দেখা যায় ফ্লুইডটা thick fluid and viscid, খুব বেশি আঠালো, thick and viscid। Very often the fluid is thick and viscid, but sometimes it may be thin and serous। এগুলা লাগাইতাম না, এগুলা এমসিকিউতে দিয়ে দেয়। Sometimes it is thin and serous, তাহলে থিন অ্যান্ড সেরাস, নাম সেরাস অটাইটিস মিডিয়া, কিন্তু ভুল হয়েছিল আগে, কারণ এটা ভেরি ভেরি রেয়ার, থিন অ্যান্ড সেরাস। তাহলে অ্যাকুরেট নাম হবে ওএমই। বোঝা গেছে তো? ভেরি রেয়ার, ইট ইজ, সামটাইমস ইট মে বি ফ্লুইড, মে বি থিন অ্যান্ড সেরাস, মোস্ট অফ দ্য টাইম দ্য ফ্লুইড ইজ স্টেরাইল। এই মিডল এয়ারের খাওয়া যাবে পানিটা। স্টেরাইল ফ্লুইড, কারণ কি? সেরাস সেল, গবলেট সেল থেকে আসতেছে। স্টেরাইল ফ্লুইড। দ্য ডিজিজ ইজ কমন ইন স্কুল গোয়িং চিলড্রেন 2 to 8 years of age, 5 to 8 years, 2 to 5, যা বলছি এতক্ষণ। এইটুক ডেফিনেশনের মধ্যে কেন দিছি? এমসিকিউ এর বাইরে নাই। এইবার আসো প্যাথোজেনেসিস, নিজেরাই পারবা, এখন বানায় বুনেও লিখতে পারবা।
প্যাথোজেনেসিস মানে কি? ভেরি গুড। আমি অনেক সময় মনে করি যে এটা বোধহয় বলতেছি জানলে না হয়তো, কিন্তু তোমরা অনেক ভালো দেখছি। প্যাথোজেনেসিস তার মানে প্যাথোজেনেসিস হবে টু মেইন মেকানিজম আর রেসপন্সিবল ফর দিস ডিজিজ। টু মেইন মেকানিজম প্যাথোজেনেসিস, টু মেইন মেকানিজম, একটা মেকানিজম, দুইটা মেকানিজমের জন্য এই ডিজিজটা হয়। এক নাম্বার, তোমাদের তো রিটেনে লাগবে অনেক অল্প, আমি এত বলতেছি বাই বাই যাতে সহজ হয়। টু মেইন মেকানিজম, এক নম্বর মেকানিজম কি জন্য হয় ফ্লুইডটা? এক নম্বর মেকানিজম মেল ফাংশনিং অফ দ্য স্টেশন টিউব। স্টেশন টিউবের ফাংশনটা এখানে দায়ী হলো টু মেইন মেকানিজম। is responsible for this disease. এক, malfunctioning, ইটি লিখলাম, ইটি মানে স্টেশন টিউব। মেল ফাংশনিং অফ দ্য স্টেশন টিউব, যে ফাংশন ছিল ফাংশনটা করতেছে না, মেল ফাংশনিং। সে ড্রেনেজ করে না, ভেন্টিলেশন করে না, ইকুইলিব্রিয়াম মেনটেন করে না। দুই, ইনক্রিজ সেক্রেটরি activity, increase the secretory activity of the middle ear mucosa, lining mucosa. ME middle ear, increase the secretory activity of the middle ear. Middle ear cavity lining যে mucosa এর যে secretory activity, সেরা সেল গবলেট সেলের সিক্রেশন বেড়ে যাইতেছে। নিশ্চয়ই কোনো স্টিমুলাস আছে, এটা পরে ইটিওলজিতে আসবে। এই দুইটা মেকানিজম, এটা প্রমাণের জন্য কি করতে পারি? দেখা যায় মিডল এয়ার মিউকোজা থেকে বায়োপসি, বায়োপসি বুঝো? তাহলে বায়োপসি নিয়ে যদি আমি এক্সামিন করি হিস্টোপ্যাথোলজি, তাহলে দেখা যায় আরে মিউকাসেল সেরার সেলের সংখ্যা, এদের সেক্রেটরি অ্যাক্টিভিটি অনেক বেড়ে গেছে, নাম্বারও বেড়ে গেছে। বায়োপসি কনফার্মেটরি। মিউকোজা, মিডল এয়ার মিউকোজা বায়োপসি যদি নেই, টিস্যু নিলাম, টিস্যু নিয়ে হিস্টোপ্যাথোলজি করলাম, দেখা যায় এদের সেক্রেটরি অ্যাক্টিভিটি অনেক বেশি। এই কনফার্ম। এটা বোঝার জন্য বলছি, এত দরকার নাই প্যাথোজেনেসিস, নাহলে ডিজিজটা কষ্ট হবে বুঝতে। ইটিওলজি কি? এইবার ইটিওলজি, ইটিওলজি এক নম্বর একেবারে সহজ, মেল ফাংশনিং অফ দ্য স্টেশন টিউব। মেইন তো কালপিট এটাই, মেল ফাংশনিং। ইটিওলজি এক নম্বর, মেল ফাংশনিং অফ দ্য স্টেশন টিউব। এইটা মনে রাখতে হবে। ইটিওলজি এক নম্বর, মেল ফাংশনিং অফ দ্য স্টেশন টিউব। আরো সহজ করে দিই এইটুক মনে রাখার জন্য। মালটোবা হইল কজ, বাচ্চাদেরকে এটাই খাওয়ায়, বাচ্চাদেরই এটা বেশি হয়। মালটোবা তাহলে ইটিওলজি। মালটোবা মানে এক নম্বর, মেল ফাংশনিং অফ দ্য টিউব, টিতে টিউব এক নম্বর লেখি নাই, মেল ফাংশনিং অফ দ্য স্টেশন টিউব। দুই ওতে অটাইটিস, আনরিজলভড অটাইটিস মিডিয়া। দুই নাম্বার লিখতেছি, আনরিজলভড অটাইটিস মিডিয়া। পরে ব্যাখ্যা দিব। আনরিজলভ তো বুঝছো, রিজলভ হয় নাই। হঠাৎ সকালবেলা দেখবা অনেকে বলছে আমার কানে ব্যথা শুরু হয়েছে, অনেক কানে ব্যথা, হঠাৎ করে অ্যাকিউট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া হয়। হঠাৎ কানে ব্যথা, পর্দা ফুলতে থাকে, লাল, দেখবা অনেক রোগীর হঠাৎ কানে ব্যথা, সহ্য করতে পারে না, একটু ওয়েট করতেছিল যে রাত্রে দেখাবো, দুপুরের দিকে পর্দা ভাইটা পানি আসতেছে, পর্দা ফুলতে 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 বলতে টেন্স হয়ে রাপচার। তাহলে এটারে বলে আনরিজলভড অটাইটিস মিডিয়া। অথবা 3 দিন পরে ফাইটে গেছে, সে অনেক সহ্য করতে না পাইরা, ধরো শুক্রবার কয় কোথাও ডাক্তার পাবো না, দেখেছে ফার্মাসিতে যে অ্যান্টিবায়োটিক খাইছে, আনরিজলভড অটাইটিস মিডিয়া। অ্যান্টিবায়োটিক 2 দিন 3 দিন খাওয়ার পরে তার ইনফেকশন কমে গেছে, ব্যথা কমে গেছে, সে বন্ধ করে দিছে ওষুধ।
ইনএডিকুয়েট অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট কি করছে, তার ইনফেকশনটা কমাই দিছে, কিন্তু ফেইল টু রিজলভ ইট কমপ্লিট রিজলভ করতে পারে নাই, যার কারণে লো গ্রেড ইনফেকশন লিঙ্গার্স অন। লো গ্রেড ইনফেকশন চলতেছিল, আমি পরে বলবো, আজকে আমি কজ বলে দিতেছি। তাহলে এই লো গ্রেড ইনফেকশন অ্যাক্টস অ্যাজ অ্যান স্টিমুলাস। মিডল এয়ার মিউকোজারে খালি স্টিমুলেশন দেয় আর সেক্রেশন হইতে থাকে, রোগী তো আর জানে না, সেক্রেশন হইতে হইতে পানি জমা শুরু হয়ে গেছে। এখন মেইন দেখা গেছে রিসেন্টলি এই ডিজিজ বাড়তেছে, এইটাই হলো দায়ী, আনরিজলভড ওটাইটিস মিডিয়া। এইটা শেষ। 1 নম্বর ছিল মাইল ফাংশনিং টিউবের মেল ফাংশনিং, তোমরা নিজেরাও পারবা। এখন স্টেশন টিউবের কাজ ছিল ভেন্টিলেশন বন্ধ করার উপায় হলো কি, আমি যদি নাকে তুলা দিয়ে ঠাইসা দেই, বাতাস কই দেব, তার মানে নাকে যদি এমন কোনো ডিজিজ থাকে, নেজাল অবস্ট্রাকশন 1 নাম্বার, এনি কজ নেজাল অবস্ট্রাকশন, বাইলেটারাল নেজাল পলিপোসিস বা ইথময়েডাল পলিপ, এটা হইলেও হবে। তারপরে অ্যান্টিওর নেজাল প্যাক, পিএনএস প্যাক, নাকের পিছনে প্যাক দিলে নাকেও যদি প্যাক দেই, এগুলো আমি বলবো। ক্রনিক রাইনাইটিস সাইনোসাইটিস হলে নাক বন্ধ থাকে, এগুলো আমি পরে বলবো, আমি আজকে তোমার বলে দিচ্ছি। আর ক্লেফট প্যালেট যদি থাকে, প্যালাটাল প্যারালাইসিস, স্টেশন টিউব কাজ করতে পারবে না, খুলবেই না তো, ওই যে প্যালেটের মুভমেন্ট লাগে বলছি। তারপরে ন্যাজোফেরিংসে যদি জুভেনাইল ন্যাজোফেরিঞ্জিয়াল অ্যাঞ্জিওফাইব্রোমা হয় বা ন্যাজোফেরিঞ্জিয়াল অ্যাঞ্জিওফাইব্রোমা, ঠিক আছে, অথবা এটা তো বিনাইন, আর এটা হলো মেলিগনেন্ট টিউমার ন্যাজোফেরিঞ্জিয়াল কার্সিনোমা হয়, অথবা এনলার্জ এডিনয়েড হয়। সব এই যে ন্যাজোফেরিংসে যদি এনলার্জ এডিনয়েড হয়, এডিনয়েড থাকে এখানে, এই ন্যাজোফেরিংস, এটা যদি এনলার্জ হয়, স্টেশন টিউবের মুখ টুক তো বন্ধ করে দিবে ইনফ্লামেশনে। এনলার্জ ন্যাজোফেরিঞ্জিয়াল টনসিল, আরেক নাম এডিনয়েড হাইপারপ্লাসিয়া। হিউজলি এনলার্জ টনসিল থাকে কোথায়, ফোসা পিলার বলে না, অ্যান্টেরিয়র পিলার পোস্টেরিয়র পিলার, অ্যান্টেরিয়র পিলারের নাম প্যালাটোগ্লোসাস, এই যে প্যালাটোগ্লোসাস মুছে দিছি, মাসেল না শর্ট প্যালেটের, প্যালাটোগ্লোসাস প্যালাটোফেরিঞ্জিয়াস, প্যালাটোগ্লোসাসই অ্যান্টেরিয়র পিলার, প্যালাটোফেরিঞ্জিয়াস পোস্টেরিয়র পিলার, এইখানে ঠাসা দিয়া থাকে এনলার্জ টনসিল, শর্ট প্যালেট নড়তে পারে না, এগুলো পরে আবার আমি বলবো। এই ম্যাল ফাংশনিং এতগুলি কজ, নাক বন্ধের যত কজ আছে, ন্যাজোফেরিংসে তো একটা ওপেনিং, ন্যাজোফেরিংসে যত ডিজিজ আছে তোমাদের জন্য লাগবে, বিনাইন অ্যান্ড ম্যালিগনেন্ট টিউমার অফ দ্য ন্যাজোফেরিংস, এডিনয়েড হাইপারপ্লাসিয়া, হিউজলি এনলার্জ টনসিল, ন্যাজোফেরিঞ্জিয়াল অ্যাঞ্জিওফাইব্রোমা, ন্যাজোফেরিঞ্জিয়াল কার্সিনোমা। ওতে গেল আনরিজলভ ওটাইটিস মিডিয়া। ভি ভাইরাল কজ, ভাইরাল আপার রেসপিরেটরি ট্র্যাক্টের বন্ধু কিছু ভাইরাস আছে, এডিনোভাইরাস, রাইনোভাইরাস অফ আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, রাইনোভাইরাস, এডিনোভাইরাস, various types of adeno and rhinovirus of upper respiratory tract may invades the middle ear cavity. আপার রেসপিরেটরি ট্র্যাক্টের কিছু নর্মাল কমেন্সাল আছে ভাইরাস, এগুলা দেখা গেছে স্টেশন টিউবের ওপেনিং দিয়ে আসতে মিডল এয়ারে চলে আসে। তাহলে মিডল এয়ার মিউকোজা অ্যাক্টস অ্যাজ এ শক অর্গান টু দিস ভাইরাস। শক অর্গান, এগুলারে দেখলেই তার শক লাগে, তখন কি হয়, ইনক্রিজ সেক্রেটরি অ্যাক্টিভিটি। এটা হলো ভাইরাল কজ। কি ভাইরাস, এডিনোভাইরাস, রাইনোভাইরাস, এডিনো অ্যান্ড রাইনোভাইরাস অফ আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। Adeno and rhinovirus of upper respiratory tract may invade the middle ear cavity. So the middle ear lining mucosa of the middle ear cavity acts as a shock organ to this virus. একদম সেম ওইরকম, এতে অ্যালার্জিক কজ, অ্যালার্জেন, বিভিন্ন ফুড অ্যালার্জেন, ইনহেলেন্ট অ্যালার্জেন, এইগুলির কারণে কি হয়, মিডল এয়ার মিউকোজা অ্যাক্টস অ্যাজ এ শক অর্গান। একদম সেম কথা, বিভিন্ন রকমের ফুড অ্যালার্জেন, ইনহেলেন্ট অ্যালার্জেন, এর প্রতি মিডল এয়ার মিউকোজা অ্যাক্টস অ্যাজ এ শক অর্গান অ্যান্ড ইনক্রিজ দি সেক্রেটরি অ্যাক্টিভিটি। কি কইলাম আমি তো বুঝলাম না, হ্যাঁ, তো পুরো ডিজিজই তো রয়ে গেছে, ইটিওলজি পর্যন্ত আসলাম, ঠিক আছে। এরপরে এই ক্লিনিক্যাল ফিচার দেখি আগামী ক্লাসে শেষ করে দিতে হবে, নাহলে সিলেবাস ইনকমপ্লিট থেকে যাবে। হ্যাঁ, তোমাদের আসলে কিচ্ছু তো বলো না, এরকম পড়া ভালো লাগে না, আমি কাগজে লেখা দিব তারপরে।
এরকম